ইংলিশ সেকেন্ড পেপার কম্পালসারি। এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আমাদেরকে 60 নম্বরের গ্রামারের প্রস্তুতি নিতে হবে। তো যারা 1 থেকে 11 পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো রয়েছে, এই কোয়েশ্চেন গুলোর মধ্যে বাছাই করে তোমরা আনসার করতে পারো। আর বাছাই না করে যেটা যেটা পারো সেটাও আনসার করা সম্ভব। এখন এখানে ইজি কোয়েশ্চেন বলতে গেলে যে প্রশ্নগুলো থেকে আমরা উত্তর করতে পারবো সহজে, সেগুলো আমি একটু আগে দেখিয়ে দিতে চাই। তো 1 নম্বরের যে কোয়েশ্চেনটা রয়েছে, নাম্বার 1, আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে লেখা আছে fill in the blanks with the word from the box. You may need to change the form of the words. You may need to use one word more than once. তো 10টা ক্লু আমাদের কাছে দেওয়া আছে। আমরা এটা পূরণ করার সময় সেই 10টা ক্লু এখানে অনুষ্ঠানে ব্যবহার করতে পারি। খেয়াল করে এখানে বলেছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস। এখানেই তোমাকে মূল বিষয়টা করতে হবে। যদি প্রয়োজন হয় এই প্রশ্নের উত্তর লেখার সময়, অর্থাৎ এ থেকে জে পর্যন্ত যে সিরিয়াল, সে সিরিয়ালটা দিয়ে তুমি উত্তরটা লিখতে পারো। সেখানে যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনীয় পরিবর্তনটা করলেই হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না পরিবর্তন করার, ভার্বের ফর্ম পরিবর্তন করার, তবে সেটা সম্ভব। তো এই 1 নম্বর আমরা আনসার করতে পারি, এটা একটা সহজ উপায়। আরেকটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। তো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা একটু পড়ে দেখি। এখানে লেখা আছে মেক 5 sentences ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। তো আমরা লক্ষ্য করতে পারছি এখানে এ, বি, সি, ডি, ই পর্যন্ত 5টা কলাম রয়েছে। এই 5টা কলাম আমরা এ বি সি ডি ই পর্যন্ত লিখবো। খেয়াল করো মাঝখানের কলামে সেখানে 4টা শব্দ দেওয়া আছে। তো এই জায়গাটায় আমাদের কিন্তু এই পরিবর্তনের নিয়মটা শিখতে হবে, যে আসলে এখানে একটু গ্রামাটিক্যাল বিষয়টা রয়েছে যেটা ফুল সেন্টেন্সের সাথে মিলে যায়, সেটার সাথে সি পার্ট অর্থাৎ থার্ড পার্ট যেটা রয়েছে সেটার সাথে মিল রেখে আমরা করলে এখান থেকে আমরা ভালো আনসার পেতে পারি। তো এরপর আসি যে কোয়েশ্চেনটা আরো একটু সহজ। যদি তোমরা গ্রামার সম্পর্কে, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ধারণা থাকে তাহলে এইটা করা সম্ভব। অর্থাৎ 4 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু পড়ে শুনছি। সেটা কি, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তো এখানে স্পষ্টভাবে একটু বলে দেওয়া হয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস বলতে কি বোঝানো হচ্ছে? রাইট ফর্ম অফ দ্য ভার্বস বলতে আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে আমাদের কাছে এইখানে বক্সের মধ্যে যে ভার্বস গুলো রয়েছে, সেই ভার্বস গুলোকে আমাদের প্যাসেজ অনুসারে অর্থাৎ টেন্স, পার্সন এবং নাম্বার অনুসারে আমাদেরকে পরিবর্তন করে বসাতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে এখানে লক্ষ্য করলে তুমি দেখবে যে 3টা, 6টা, 8টা ওয়ার্ড রয়েছে। তো এই 8টা ওয়ার্ডস দিয়ে আমাদেরকে 10টা গ্যাপ ফিল আপ করতে হবে। কাজেই ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তো সেক্ষেত্রে আমাদেরকে সেই প্রক্রিয়াটা জানতে হবে আসলে কোন ওয়ার্ডসটা হয়তো একের অধিক ব্যবহার করা যেতে পারে। তো এটা একটু সহজ উপায়। এবার সেই 7 নম্বর কোয়েশ্চেন, যেটাকে আমরা বলছি কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা অনেকে এটা ভালো জানো যে কমপ্লিটিং সেন্টেন্স প্রায় এমন শব্দগুলো থাকে, সেন্টেন্স গুলো থাকে যেগুলো সমস্ত পরীক্ষায় প্রায় কমন। তবে কিছু কিছু জায়গা আছে যে 7 নম্বর ওয়ার্ড গুলো, 7 নম্বর সেন্টেন্সের ওয়ার্ড গুলো আমাদের কাছে আহ মানে নিজে থেকে করতে হয়, সেন্টেন্স অনুসারে করতে হয়। তো এর একটা ভালো দিক যে যারা ইতিমধ্যে মুখস্থ করেছো বা মুখস্থ করতে পারো তাদের জন্য আমি বলবো বেশ কিছু কমপ্লিটিং সেন্টেন্স আছে যেটা মুখস্থ করলে আমরা ভালো লিখতে পারবো। তো যাই হোক, কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের জন্য একটা ভালো বিষয় হতে পারে যদি তোমরা লিখতে পারো। আসো তাহলে আরেকটা মার্কস তোলার মতো জায়গা, যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, হয়তো 6-7 থেকেই পড়ে এসেছি, যেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস or the both with the root word given in the parenthesis। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বক্সের মধ্যে নয়, এখানে বরং সেন্টেন্সে কোথায় সে উত্তরটা বসবে সেই উত্তরটাই দেওয়া আছে। তো 8 নম্বরে আমাদেরকে এই কাজটা করতে হবে যে যে ওয়ার্ড গুলোকে পরিবর্তন করে অর্থাৎ সাফিক্স মানে
শেষে কিছু অংশ যুক্ত করে, প্রিফিক্স বলতে পূর্বে কিছু অংশ যুক্ত করে আমরা যদি সেন্টেন্সটা করতে পারি, এখান থেকেও আমরা ভালো নাম্বার পাবো। তাহলে এবার আমরা 9 নাম্বার বা কোয়েশ্চেন নাম্বার 9 লক্ষ্য করি। তোমাদের অনেকের প্রিয় নাম্বার এই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, কিভাবে আনসার করতে হয়। আমি জানি তোমরা অনেকে 5-5ও পেয়ে যাও, এখানে 5 আউট অফ 5। তো যাই হোক, ট্যাগ কোয়েশ্চেনটা আমরা দেখবো, আমরা এই কোয়েশ্চেনের আনসারটা কিভাবে করতে পারি, ট্যাগ কোয়েশ্চেনটা আমরা একটু দেখবো। যেখানে আমাদেরকে অবশ্যই পরীক্ষায় লেখার সময় একটু মনে রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্স টেবল, এবং 3 নম্বরের যে টেবিল রয়েছে সেটা, এবং কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ 7 নম্বর যেটা রয়েছে এটা, এবং টেক কোয়েশ্চেন, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই পুরো বলতে গেলে পুরো সেন্টেন্সটাই লিখতে হবে। এবং টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা পরবর্তীতে লক্ষ্য করব, যেটা হচ্ছে এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা প্রত্যেকটা সেন্টেন্সের পরে থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যেটা হলো এখানে একটা কমা আছে, আমরা লক্ষ্য করি একটা কমা আছে, প্রত্যেকটা সেন্টেন্সের পরে একটা কমা আছে, আমরা কমাটা দিয়ে করবো। সো থ্যাংক ইউ। এখন আমরা যাব যেটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। 11 কোয়েশ্চেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 11 কোয়েশ্চেনটা সত্যি আমাদেরকে দেখে দেখে লিখে দেওয়ার মতো, শুধু আমরা দাড়ি কমা ফুল স্টপটা ঠিক মতো বসাতে জানি কিনা, বা কখনো কখনো দেখা যায় যে এখানে আসলে ন্যারেশন টাইপ আসে, তো সেটা আমরা করতে পারি কিনা। যদি আমরা করতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে আমরা এই আউট অফ 11 কোয়েশ্চেনের মধ্যে আমরা যদি মার্কস গুলো একটু হিসাব করি, আমরা দেখবো এখানে এখানে 5, টেক কোয়েশ্চেন আমরা 5, 10, তারপরে আমরা দেখলাম রাইট সার্ভিক্স প্রিফিক্স 5, তো 15, কমপ্লিটিং 5 হচ্ছে 20, এবং আমরা যদি মনে করি যে আমরা 4, কোয়েশ্চেন 4, তাহলে 25, নাম্বার 3 সেখানে আমরা দেখতে পাচ্ছি 30, এবং নাম্বার 1 যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমরা আরো, বা তার মানে 35 আউট অফ 60 ইজিলি পেতে পারবো। এই নাম্বারগুলো আমরা প্রথমে আনসার করার চেষ্টা করতে পারি। আর যাদের ক্ষেত্রে আরো ভালো দক্ষতা রয়েছে, তো যারা ধারাবাহিকভাবে গ্রামাটিক্যালের উপর দক্ষ হয়ে উঠেছো, তারা এই সুইটেবল ওয়ার্ডস 2 নাম্বার যেটাকে বলছি, বাকি যে 25 নাম্বার রয়েছে সেটা সুইটেবল ওয়ার্ডস এর মধ্যে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2 তে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5 রয়েছে, আমরা জানি এটা ন্যারেশন, অনেকের কাছে কেমন লাগে জানি না, তোমরা যারা করেছো ইতিমধ্যে অনেক সোজা একটা বিষয়, তো আমরা পরের ক্লাসে এটা দেখবো। আর এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, যেখানে বলা হচ্ছে চেঞ্জ অফ সেন্টেন্স। তো এটাতে অনেক, মানে 10টা কোয়েশ্চেন যদিও থাকে, কিন্তু অনেক সোজা সোজা কিছু কোয়েশ্চেন আছে যেগুলো সহজেই রুলসটা শিখে নিলেই পারা যায়। তারপরে আমরা দেখলাম যে ধরেন একটা কোয়েশ্চেন নাম্বার 10 রয়েছে, 10 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে সুইটেবল কানেক্টরস। তো আশা করি এই মুখস্থ পড়াগুলো, বিশেষ করে রুলস সহ এই জায়গাগুলোতে যদি আমরা একটু দক্ষ হয়ে উঠি, আমরা এই জায়গাটা অর্থাৎ আউট অফ 60-60 আনসার করতে পারবো। তবে আমি আবার বলছি যে আমাদের সবার দক্ষতা বা যোগ্যতা একই রকম নাও হতে পারে, তাই নিজে থেকে আগে থেকে বাছাই করা যায় যে কোন কোয়েশ্চেন গুলো আমি আনসার করব, কোন কোয়েশ্চেন গুলো আমরা আনসার করলে পরীক্ষাতে আউট অফ একটা ভালো মার্ক, একটা পাস মার্ক, যেহেতু এটা টেস্ট এক্সাম বা ফাইনাল এক্সাম, তো সেই ক্ষেত্রে আমি আউট অফ একটা ভালো মার্ক পেতে পারি। আসো তাহলে বাকি 40 মার্কস এর উপর কথা বলা যাক। শোনা যায় যে আসলে আমরা সবাই প্যারাগ্রাফ লিখতে পারি, অ্যাপ্লিকেশনও লিখতে পারি। সিভি তো আমাদের জন্য একটা মুখস্থ বিষয় হয়ে গেছে। যদি তুমি একবার একটা সিভি শিখে নাও, একটা সিভি শিখে নিলে তাহলে সেই সিভিটা যে কোনো কিছুই আসতে পারে কিনা, সেখানে শুধু সেই অপশনটা চেঞ্জ করে তুমি সিভিটা লিখতে পারবে। তো এই হচ্ছে বিষয়। আশা করছি এই সব কিছু ছাড়িয়ে ভালো কিছু লেখার প্রত্যাশা থাকবে। এবং আমরা যে কম্পোজিশন, যে কথাটা বলছিলাম কোয়েশ্চেন নাম্বার 15-এ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজিশন আছে। তো কম্পোজিশন লেখার সময় অবশ্যই তোমরা কিছু ম্যান্ডেটরি বিষয় আছে যেটা আমরা কম্পোজিশন পার্টে আশা করি আবারও দেখতে পাবো। তো পরীক্ষাটা ভালো হোক এই পর্যন্ত আমরা প্রচেষ্টা করব। ধন্যবাদ।